তুষার ভাই, নতুন বছরে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ কোন কোন গুলো আসতে পারে, যেহেতু একটা নতুন পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বেই বলতে গেলে নতুন বছরে বিএনপি যাত্রা শুরু করলো। রাজনীতিতে একটি ক্রান্তিকাল চলছে। ক্রান্তিকাল শব্দটাকে আমরা ভাবি যে এটা একটা বিপজ্জনক সময়। আসলে বিপজ্জনক সময় না, ট্রানজিশন। অর্থাৎ একটি পর্ব শেষ হয়ে আরেকটি পর্বে যাওয়ার যে সময়টা মধ্যবর্তী, এটাকে ক্রান্তিকাল বলে, পিরিয়ড অফ ট্রানজিশন। তো সেরকম একটি ট্রানজিশন চলছে। বয়স্ক রাজনীতিবিদরা কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ রাজনীতি থেকে আহ দূরে সরে গিয়েছেন, কাউকে কাউকে জনগণ তাড়িয়ে দিয়েছে। আর আমাদের অন্যতম প্রধান একজন রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ফলে একটা নতুন প্রজন্ম সামনের দিকে রাজনীতিতে এগিয়ে আসছে। এটা বয়সের কারণে হোক, সময় প্রয়োজনই হোক। তারেক রহমান কিন্তু বহুদিন থেকেই নেতৃত্বের একজন কন্টেন্ডার। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, তারপরে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলটিকে গত কয়েক বছর ধরে তিনি আসলে কার্যত নেতৃত্ব দিচ্ছেন, কেননা বেগম যে অসুস্থতাজনিত কারণে একটু কম সক্রিয় ছিলেন। এখন তার সামনে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে তার দলকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসা। এই কারণে যে দল যদি বিজয়ী হতে না পারে, তাহলে কিন্তু সামনের দিনে তার দলকে আবারও আগের মতোই নানান ধরনের সমস্যা ফেস করতে হতে পারে, বিশেষ করে সরকারি জেল জুলুম নির্যাতন। কেননা বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল, মুখে যতই মানুষ ভালো ভালো কথা বলুক, আক্রমণ করার সময় বড় দলটি কি করবে? আহ এরপরে যেটি তার সামনে চ্যালেঞ্জ, সেটি হচ্ছে তার দলের মধ্যে এ কথা ভাবার কারণ নাই যে কোনো ইনফিল্ট্রেশন ঘটে নাই। আপনি নিশ্চয়ই দেখেছেন আওয়ামী লীগের মধ্যে অনেকে লুকিয়ে পড়েছিল এবং তারা পরে বের হয়ে এসেছে সুবিধাজনক সময়ে। তেমনি এখনো বিএনপির মধ্যে অনেকে লুকিয়ে আছে, যারা ভাবছে বিএনপির সামনে ক্ষমতায় যাবে, ফলে ক্ষমতার যে ভাগবাটোয়ারা সেইখানে তারা কিছু পাবে, সেই আশা বিএনপির মধ্যে আছে। কিন্তু এরা দেখা যাবে যে বিভিন্ন সময়ে তার যে নেতৃত্ব অথবা তার যে উদ্দেশ্য, তার বিপরীতে চলে যাওয়ার সম্ভাবনা প্রদর্শন করবে। কেন? কারণ এরা কিন্তু আসলে দলকে ভালোবাসে না, নিজের প্রয়োজনে দলের মধ্যে ঢোকে এবং দলকে ব্যবহার করে নিজের অস্তিত্ব, নিজের উন্নতি, নিজের ব্যবসা বাণিজ্য এইসব চিন্তা করে। তাই তাকে নির্বাচনে বিজয়ী হবার পরে হয় এই ধরনের লোকদেরকে মোটিভেট করতে হবে যাতে তারা ঠিক পথে আসে, অথবা তাদেরকে বাদ দিয়ে দলটা সাজাতে হবে। এইটা একটা চ্যালেঞ্জ, আর একটা বড় চ্যালেঞ্জ। এরপরে তার যে চ্যালেঞ্জ রয়েছে সেটা হচ্ছে সরকার যদি তিনি গঠন করেন, তাহলে বাংলাদেশের বর্তমান যে জায়গাগুলি দুর্বল অবস্থায় আছে সেইগুলিকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। এর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। বাংলাদেশ প্রচুর ঋণ নিয়েছে উন্নয়নের নামে, কিন্তু যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন থেকে যে টাকা ফেরত আসার কথা, সেটা সেইভাবে কিন্তু ফেরত আসছে না। তাই এই ঋণ পরিশোধের একটা চাপ কিন্তু এরই মধ্যে তৈরি হয়েছে এবং আরো হবে। বিদেশ থেকে বিদ্যুৎ কেনা, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধ করা, এবং আমদানি রপ্তানি ব্যয়ের যে ঘাটতি সেটা পূরণ করা, এবং একই সাথে ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে সেইটাকে ধীরে ধীরে উদ্ধার করার চেষ্টা করা, এবং পাশাপাশি অন্যান্য যে উন্নয়ন খাতের ঋণগুলি রয়েছে সেই ঋণগুলি করার সময় অসুবিধা হয়েছিল ব্যাপারটি তা নয়, কিন্তু এই ঋণের টাকা যেহেতু লুটপাট হয়েছে, তাই প্রতিটি প্রকল্পের ব্যয় বেড়ে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে প্রকল্পের আয় যা হচ্ছে তার চেয়ে প্রকল্পের ব্যয় কিন্তু রেশিও বিহীন। এমনকি অন্তর্বর্তী সরকারও 35টা বিমান কেনার ঘোষণা দিয়ে দিয়েছিল। তো এইরকম অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র কিন্তু করেছে। বাংলাদেশ প্রচুর সাপ্লায়ার্স ক্রেডিট নিয়েছে। এইগুলি কিন্তু আমার মনে হয় যে ঋণ পরিশোধের একটা চাপ তৈরি হবে। তাই তাকে অতি দ্রুত বাংলাদেশের আয় ব্যয়ের যে সমতা সেটা বিধান করার চেষ্টা করতে হবে তার অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে দিয়ে। পাশাপাশি ব্যাংকিং খাতকে উদ্ধার করতে হবে, বাংলাদেশের মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, দ্রব্যমূল্যকে কার্যকরভাবে মানুষের আওতায় রাখার চেষ্টা করতে হবে। ফলে এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এরপরে চ্যালেঞ্জটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। এবং শিক্ষার সমস্যা যেটা তৈরি হয়েছে, বাংলাদেশে এখনো পর্যন্ত ভবিষ্যৎমুখী শিক্ষার কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এই শুনি একমুখী শিক্ষা, ওইমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা, কিন্তু ভবিষ্যতে যে পৃথিবী যেখানে এআই এর প্রাদুর্ভাব শুরু হতে যাচ্ছে, পৃথিবী যেখানে টেকনো ফিউডালিজমের সম্মুখীন হচ্ছে, অর্থাৎ একদল মানুষ টেকনোলজিকে এমন ভাবে গ্র্যাব করেছেন যে তাদের কাছেই সমস্ত টেকনোলজির জন্য আপনাকে হাজির হতে হবে। যেমন ধরেন অ্যামাজন, আপনি ক্লাউড করবেন অ্যামাজনে যাবেন, জিনিস বেচাকেনা করবেন অ্যামাজনে যাবেন, আপনি ডেটা কালেক্ট করবেন অ্যামাজনে যাবেন, মানে অ্যামাজন এক ধরনের। তারপরে ইবে, তারপরে এই আলিবাবা, এদের কাছে কিন্তু পৃথিবীর ব্যবসা বাণিজ্য কন্ট্রোলড হয়ে যাচ্ছে। আপনি যদি ইলন মাস্কের দিকে তাকান তাহলে দেখবেন যে স্পেস রিসার্চ, তারপরে বৈদ্যুতিক গাড়ির রিসার্চ, তারপরে এই যে এআই ভিত্তিক যেসব রিসার্চ, এগুলো ইলন মাস্কের কাছে চলে যাচ্ছে। আপনি যদি মাইক্রোসফটের দিকে তাকান তাহলে তারা তো এখন অলিগোপলি, তারা ছাড়া আপনার ফোন থেকে শুরু করে কোনো কিছু চলছে না। গুগলের দিকে তাকান, ওই একই অবস্থা। গুগল এবং মাইক্রোসফট পৃথিবীর প্রায়
সকল অ্যাপকে কন্ট্রোল করছে। এর পাশাপাশি আইফোনের একটা ছোট্ট শেয়ার আছে, সেটাও কম না। তো এই যে 5, 7, 10 জন ধনীর কাছে সামনের দিনে এআই ভিত্তিক পৃথিবী চলে যাচ্ছে, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। এবং সেখানে বাংলাদেশ কি করে হয় কর্ম দিয়ে হোক, গবেষণা দিয়ে হোক ঢুকতে পারবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং আমাদের শিক্ষাকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে ভবিষ্যতের কথা চিন্তা করে। এবং এর পাশাপাশি আমাদের ইতিহাসকে বিনির্মাণ করতে হবে। আমাদের এখানে যে দলীয় ইতিহাস যেটা তৈরি হয়েছে বছরের পর বছর, এটা আমাদের জাতিকে বিভক্ত করে ফেলেছে। তা আমার কাছে মনে হয়েছে যে আমাদের ইতিহাসকে খুবই নৈর্ব্যক্তিক ভাবে, একদম নির্মোহ ভাবে, যার যা অবস্থান ছিল সেইখানে দিয়ে এটা শেষ করে দিতে হবে। এটা নিয়ে যেন আর আলোচনার অবকাশ না থাকে, কারণ এই ঝগড়াঝাটির মধ্যে বাংলাদেশ বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে, কোনো কিছু মীমাংসা হচ্ছে না। এই মীমাংসা না হবার কারণে আমরা অতীতমুখী হয়ে পড়েছি, আমাদের ভবিষ্যতের চিন্তা নাই আমাদের মাথার মধ্যে। আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তরুণ প্রজন্মকে লেখাপড়া বাদ দিয়ে রাস্তায় নামানো হয়েছে, এবং যাদেরকে মন্ত্রিত্বের লোভ দেখানো হয়েছে, যাদেরকে এমপি মিনিস্টার টাকায় টাকা এইসব লোভ দেখানো হয়েছে, এদেরকে পড়াশোনায় ফেরত পাঠাতে হবে। এদের কিন্তু লেখাপড়া ছাড়া, চাকরি বাকরি ছাড়া গতি নাই। এত লাখ লাখ তরুণ তো এমপি মিনিস্টার মন্ত্রী রাজনৈতিক দলের নেতা হবে না। যত বড় এনসিপি হোক, 300 জন 400 জন 500 জনের বেশি তো এমপি হবে না। তাহলে এনসিপির বাকি সদস্যরা কি করবে? তারেক রহমানকে চিন্তা করতে হবে। এই বাকি সদস্যদের চাকরি দিতে হবে, বিএনপির তরুণদেরকে চাকরি দিতে হবে, আওয়ামী লীগের তরুণদেরকে চাকরি দিতে হবে। এর মানে হচ্ছে তাকে জনগণের নেতা হয়ে ওঠার জন্য জনগণের কর্মসংস্থান করতে হবে। যে লোকের কাজ আছে সেই লোক রাস্তার মধ্যে বসে থাকে না, গালিগালাজ করে না, ইন্টারনেটেও সময় কাটায় না এইভাবে। আর ইন্টারনেট যদি সময় কাটায়ও, সে ইন্টারনেট থেকে ভালো মতো আয় করে সঠিকভাবে। সে অহেতুক ইন্টারনেটে বসে গালিগালাজের সংস্কৃতি তৈরি করে না। ফলে তিনি যদি মানুষকে কাজ সংস্থান করে দিতে পারেন, এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। আর এই সব কিছু করার জন্য প্রাথমিকভাবে যেটা দরকার, নিরাপত্তা এবং স্বাস্থ্য। লোকের শরীর খারাপ থাকলে সে যদি পেট খারাপের স্যালাইন খেতে খেতে কাজে যায়, সেটাও যেমন ঠিক না। আবার সে যদি কাজে যেতে যেতে ছিনতাই হয়, তাকে যদি রাস্তায় কেউ আক্রমণ করে, সেটাও ঠিক না। অর্থাৎ নিরাপত্তা এবং স্বাস্থ্য, এই দুইটাতে তাকে মনোযোগী হতে হবে। স্বাস্থ্য খাতটাকে সম্পূর্ণভাবে দলীয় প্রভাবহীন করে দিতে হবে। ডাক্তারের আবার রাজনীতি কি? ডাক্তার ডাক্তারি করবে, রাজনীতি করলে রাস্তায় যাও, পকেটের পয়সা খরচ করে রাজনীতি করো, দলে যোগ দাও। হাসপাতালের মধ্যে পোস্টার কি? হাসপাতালের মধ্যে সেমিনার সিম্পোজিয়াম কি? ঠিক মতো ডাক্তারি করবে, না হলে ডাক্তারি করবে না, হাসপাতাল থেকে বের হয়ে যাবে। এইরকম কঠোর জায়গায় যদি তিনি যেতে পারেন, এবং শুধু ডাক্তার না, পেশাজীবীদেরকেও, এই কৃষিবিদ বলেন, প্রকৌশলী বলেন, উকিল বলেন, এদের সবাইকে আগে নিজের কাজ করতে বাধ্য করতে হবে। আগে নিজের কাজ, তারপরে সমাজের কাজ। এটা যদি তারা ঠিক মতো না করেন, যে ডাক্তার ডাক্তারি করে না সমাজ উদ্ধার করে, তাকে তাহলে ডাক্তারিটা ছেড়ে দিতে হবে। যে উনি ডাক্তারি করবেন না, উনি হাসপাতালে থাকবেন না। এই জায়গাতে তিনি যদি যেতে পারেন, তাহলে আমি মনে করি যে আগামী 5 বছরে এই স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং নিরাপত্তা, এর পাশাপাশি দলকে এই প্রভাব মুক্ত করা, ইতিহাসকে বিনির্মাণ করা, এই বড় মোটা দাগে এই কাজগুলো যদি তিনি করতে পারেন, আমি মনে করি বিএনপি পরের 5 বছরে একটা কন্টিনিউ করার মতো সরকার তৈরি করতে পারবে। 5 বছরে কিন্তু আসলে কিছু করা যায় না, কোনো দেশে এটা হয় না। অন্তত 10 বছর, 15 বছর যদি গণতান্ত্রিক ভাবে আপনি ক্ষমতায় থাকতে পারেন, তাহলে কিছু করা সম্ভব হয়। আগের জি। সরকার জোর করে ছিল বটে, কিন্তু গণতান্ত্রিক না হওয়ার কারণে নিজের লোকেরা লুটপাট করেছে। আর যেহেতু নির্বাচন করে না, ওদেরকে বাঁচানোর জন্য আরো খারাপ নির্বাচন করতে হয়েছে। যত দিন গিয়েছে ততই খারাপ নির্বাচন করতে হয়েছে, কারণ খারাপ লোকদের তো মানুষ নির্বাচিত করবে না। কিন্তু ওনার তো পছন্দ ছিল খারাপ লোক। এখন এই খারাপ লোকদেরকে জিতিয়ে আনার জন্য তিনি ধীরে ধীরে গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। ভালো কাজ করলে গণতন্ত্রের মধ্যে চিন্তা করতে হয় না ইলেকশন নিয়ে। ইলেকশনে জনগণই আপনাকে ক্ষমতা ফেরত দিবে। আমি মনে করি যে তারেক রহমান যদি এটা করতে পারেন, আমরা ভবিষ্যতে একটা চমৎকার গণতান্ত্রিক বাংলাদেশ 2040 সালের মধ্যে, আমার ধারণা যে একটা খুব ভালো বাংলাদেশ আমরা পেতে পারি। কিন্তু ইমিডিয়েট কয়েকটা চ্যালেঞ্জ আছে, যেমন শতাধিক আসনে আহ, তাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। রুমিন ফারানা সহ 9 জনকে বহিষ্কার করছে, কিন্তু যেটা পত্রিকার হিসাব যে শতাধিক আসনে বিদ্রোহী প্রার্থী আছে বিএনপি। এটাও তো একটা মানে বড় চ্যালেঞ্জ দলের জন্য, কি মনে করেন? এইটা একটা বড় চ্যালেঞ্জ। এটা আসলে তাকে খুবই রিসার্চ ডেটার উপরে ভিত্তি করে দেখতে হবে যে এই স্বতন্ত্রদের মধ্যে কাদের আসলে বিজয়ের সম্ভাবনা আছে, যাদের সত্যি জিতে যাওয়ার বা সত্যিকার অর্থে চ্যালেঞ্জ করার সম্ভাবনা আছে। আমি জানি না এই এই পরামর্শ আমার দেওয়া উচিত কিনা। তাদেরকে তিনি ডেকে একসঙ্গে বসে কথা বলতে পারেন এবং তাদেরকে বলতে পারেন যে দলকে হারিয়ে দিলে স্বতন্ত্র জিতলে কোনো লাভ নাই। স্বতন্ত্র প্রার্থীরা আলাদা আলাদা করে জিততে পারবেন, তাদের কিন্তু দল থাকবে না। আর দল ছাড়া তারা ওইখানে গিয়ে তারা কিছু করতে পারবেন না। ফলে স্বতন্ত্রদের আহ, দলের স্বার্থ যদি বিবেচনা করে, দেশের স্বার্থ বিবেচনা করে, তাহলে
তাদের কিন্তু সরে আসা উচিত। আর তাকেও তার যে নমিনেশন দিয়েছেন সেটা আরেকবার রিভিউ করলে ভালো। যদি সেখানে এমন কোনো ক্যান্ডিডেট থাকে যাদের দলের সদস্যরা যার প্রতি অত্যন্ত রুষ্ট কিংবা খুশি নয়, তাদের বেলাতেও তিনি কিছু সিদ্ধান্ত নিতে পারেন। মোটা দাগে তার নমিনেশন যে খুব খারাপ হয়েছে তা নয়, কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের দাঁড়ানোর পেছনে অনেকগুলি কারণ থাকে। কিছু লোক আছেন যারা হয়তো একসময় পারিবারিক লেগেসি আছে, তারা ভাবছেন পরিবারের কাছ থেকে রাজনীতিটা চলে যাবে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য। কিছু লোক আছে তারা এই মুহূর্তে নিজে জিতবেন না, কিন্তু ভবিষ্যতে জেতার আশায় বর্তমানের প্রার্থীকে হারিয়ে দেওয়ার চেষ্টায় থাকবেন, কারণ এই প্রার্থী হেরে গেলে 5 বছর পরে ওনার হয়তো একটা চান্স আছে। এগুলা সব ব্যক্তি স্বার্থে হচ্ছে। দলের সদস্য স্বতন্ত্র দাঁড়ানো মানেই হচ্ছে সে দলের ক্ষতি করতে দাঁড়িয়েছে। যে স্বতন্ত্র দাঁড়াতে চায় সে দল থেকে পদত্যাগ করবে, এবং পদত্যাগ করে একেবারেই দলহীনভাবে স্বতন্ত্র হবে। নমিনেশন না পেয়ে যিনি স্বতন্ত্র হন তিনি আসলে স্বার্থবাদ স্বতন্ত্র। স্বতন্ত্র হওয়ার ইচ্ছা থাকলে 6 মাস আগেই দল ছাড়া উচিত ছিল। নমিনেশনের পরে যে দল ছাড়ে এর চেয়ে স্বার্থপর লোক আর কেউ হইতে পারে না। এক্স্যাক্টলি। তো আমি আরেকটু আরেকটা বিষয় আনি। কালকে আমরা একটা হঠাৎ করে দেখলাম যে জাতীয় সরকার আগামী 5 বছর দেশের স্থিতিশীলতার জন্য মানে বিএনপিকে নিয়ে একটা আম, মানে কি বলে একসাথে কাজ করতে চান, মানে জাতীয় সরকার একটা ইঙ্গিত শফিকুর রহমান দিয়েছেন তারেক রহমানকে, যদিও বিএনপির পক্ষ থেকে কোনো এর রূপ মানে উত্তর পাইনি। আপনি কিভাবে দেখেন, এটা কি কৌশল নাকি সত্যি সত্যি আকাঙ্ক্ষা? এইগুলি জেতার পরে বলতে হয়, আগে বলার মানে হচ্ছে উনি নিজে জাতীয় সরকারের অংশ হতে চান। মানে আমরা হলে জাতীয় সরকার করতাম, আপনিও তাহলে একটা জাতীয় সরকার করেন, এইভাবে বলা। উনি জিতবেন, জিতে ঘোষণা করেন জাতীয় সরকার গঠন করবেন, তখন যারা যোগ দেয় তারা দিবে, যারা যোগ দিবে না দিবে না। কিন্তু জাতীয় সরকার হচ্ছে কি জানেন, গণতন্ত্রকে ধ্বংস করার একটা প্রক্রিয়া। গণতান্ত্রিক ভাবে জনগণ সংখ্যাগরিষ্ঠের শাসন চায়, এবং যাকে তারা ভোট দিয়েছে বেশি সে করবে সরকার। এখন যদি আপনি বলেন ভবিষ্যতের স্থিতিশীলতা শান্তি রক্ষার্থে জাতীয় সরকারের মানে হচ্ছে আমাকে সরকারে না নিলে আমি কিন্তু গোলমাল করব, আমি উৎপাত করব, আমি স্থিতিশীলতা হইতে দিব না, আমি জ্বালাতন করব। তা জাতীয় সরকার না হইলে গোলমাল হবে কেন? ওনারা বিরোধী দল হবেন, বিরোধী দল হয়ে সরকারকে সহযোগিতা করবেন, ভালো কাজে ভালো বলবেন, খারাপ কাজে খারাপ বলবেন। কিন্তু জাতীয় সরকার হওয়ার প্রথম বিষয় হচ্ছে প্রথমে বোঝানো যে আমাদেরকে না নিলে সরকারে আমরা গোলমাল করব। দ্বিতীয় সমস্যা হচ্ছে ওনারা তো এখন ক্ষমতার কিছু হানিমুন করছেন। ওনারা বিভিন্ন জায়গাতে দলীয়করণ করেছেন, ওনারা বিভিন্ন পেশাজীবীদের প্রমোশন ট্রান্সফারে নিজের লোক ঢুকিয়ে ফেলেছেন। এই কাজগুলি কিন্তু গত 15 মাসে হয়েছে, অস্বীকার করা যাবে না। বিএনপিও পেয়েছে কিছু, জামাত ইসলামও পেয়েছে কিছু, এনসিপি তদবিরও কিছু কাজ হয়েছে। এখন এই যে তদবির করে যে কোটা না মেধার মধ্যে মেধা না কোটা বানিয়ে দিয়েছেন পুরো সরকারকে এবং সরকারের সিস্টেমটাকে, এই কোটা ভিত্তিক সরকারি ব্যবস্থাটাকে তারা লিঙ্গার করার জন্য সরকারের মধ্যে থাকতে চান। কারণ থাকলে পরে তাদের এই পদ পদবি যেগুলি দিয়েছেন এখন সেগুলাকে রক্ষা করা যাবে, এবং সরকারের মধ্যে এক ধরনের প্রভাব বিস্তার করে সরকারের যে সুবিধা সেটা ভোগ করা যাবে। এই জন্য আমি মনে করি যে জাতীয় সরকারের যে বিষয়টি, এটা কোনো দরকারই নেই। এতই যদি জাতীয় সরকার করতে চান তাহলে আসেন সবাই মিলে একসাথে নির্বাচন করেন। বিএনপি 200 সিট, জামাত 50 সিট, অন্যরা সবাই মিলে 50 সিট, রাজি হবেন উনি? আগে উনি জিততে চান, তারপরে তো জাতীয় সরকার। তো জিতে যাক, জিতে গিয়ে উনি সবাইকে আহ্বান করুক জাতীয় সরকার করতে, যারা যাবে তারা যাবে। কিন্তু ওইটা কিন্তু করতে আবার তারা আগ্রহী না। এটা একটা রাজনৈতিক কৌশল। ওনারা আগেই বলে রাখলেন জাতীয় সরকার করব, তারপর ধরেন জিতলো না, তারপরে মাঠে গিয়ে বলবে আমরা কিন্তু বলেছিলাম জাতীয় সরকার করতে, আমরা বলেছিলাম আমাদেরকে নিতে, আমাদেরকে নিল না, এই জন্যই তো আজকে এরকম অবস্থা, আমাদেরকে নিলে সব ঠিক হতো। হ্যাঁ, এগুলা হচ্ছে জাতীয় পার্টি হওয়ার আকাঙ্ক্ষা। আওয়ামী লীগ করেছিল না, আওয়ামী লীগ তো জাতীয় পার্টি একটা তৈরি করেছিল, এটা হচ্ছে ওই জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, এগুলো হওয়ার আকাঙ্ক্ষা। তো এই আকাঙ্ক্ষার কোনো প্রয়োজন নাই, জাতীয় সরকারের কোনো দরকার নাই। সরকার যে আমার কাছ থেকে ভোট নিবে সে আমার হয়ে সরকার পরিচালনা করবে, ব্যর্থ হইলে আমি তাকে আর ভোট দিব না। কিন্তু আপনি জাতীয় সরকার হইলো, তারপর সেই জাতীয় সরকার ব্যর্থ হইলো ধরেন, তখন আমি কাকে ভোট দিব? কে কাকে দোষ দিবে? কে পারলো কে পারলো না? যেমন আপনি দেখবেন, আমি একটু মনে করিয়ে দেই, বিএনপির মধ্যে একসময় জামাত ইসলামের 2জন মন্ত্রী ছিলেন। এখনো জামাত ইসলাম দাবি করে সেই বিএনপি দুর্নীতিবাদ ছিল, ওনাদের 2 মন্ত্রী দুর্নীতিবাদ ছিল না, মেনে নিলাম। কিন্তু যে সরকারের মধ্যে আপনারা আছেন সেই সরকারের দায়িত্ব আপনারা নিবেন না? তো জাতীয় সরকার করার পরে একই কাণ্ড হবে, কিন্তু সরকার ফেল করলে বলবে আমরা সব সৎ ছিলাম, ওনারা খারাপ ছিল। তো এই জন্য জাতীয় সরকার করার কোনো প্রয়োজন আমি দেখি না। এক্স্যাক্টলি, আমিও সেটাই ভাবছি যে এই ধরনের বরং সরকারের বাইরে থেকে দায়িত্বশীলতা প্রমাণ করুক, সরকারের বাইরে থেকে ভালো বিরোধী দল হয়ে দেখাক।
এক্স্যাক্টলি, আমাদের তো সেটাই দরকার যে ভালো সরকারি দল এবং ভালো বিরোধী দল, এটাই যদি কাজ করে, এটাই তো মানে একটা ভালো একটা জাতীয় সরকারের একটা অন্যরূপ। কিন্তু সবাই মিলে সরকার করে মানে এক ধরনের তো ফ্যাসিজম, তাহলে আর বিরোধী কে থাকবে? হ্যাঁ, এটা ফ্যাসিজমের একটা রিফাইন্ড ওয়ে, মানে আপনি ফ্যাসিজম করবেন কিন্তু বলবেন আমরা সবাই মিলে করছি তো কারো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তো তো এটা হচ্ছে যে দশে মিলে করি কাজ, নাই কাজ তো খই ভাজ, এরকম একটা অবস্থা আর কি। এই যে আপনার কাছে একদম শেষ যে একটা বিষয় জানতে চাই, জয়শঙ্করের বার্তা কি? শুধু তো তিনি মনে হচ্ছে না যে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, এসে আহ, তারেক রহমানের কাছে একটা চিঠি দেয়া নরেন্দ্র মোদীর, এবং দুইজন উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, কিন্তু আবার ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা পররাষ্ট্র উপদেষ্টার সাথে আলাদাভাবে কোনো কথা বলেনি। তো আপনার কাছে কি মনে হয় যে ভারতের কি অতীতের নীতির একটা পরিবর্তন হলো, নতুন সরকার আসলে তার সাথে সম্পর্ক স্থাপন করবে, বর্তমান সরকারের ব্যাপারে তাদের একটা যে আহ মনক্ষুণ্ণ, সেটা কি প্রকাশ হলো? আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই সংক্ষিপ্ত ভারতে সফরকে? তো একটা গণতান্ত্রিক সরকার আছে, সেই সরকার যত যেরকম আচরণই করুক তারা তো ভোটে জিতেছে। ফলে এই সরকারকে কিন্তু দিনের শেষে ভোটারের কাছে যেতে হবে এবং তাদেরকে প্রফেশনাল আচরণ করতে হবে। ভোটে জিতলে এটাই হচ্ছে প্রথম সুবিধা, যে আপনাকে প্রফেশনাল আচরণ করতেই হবে, কারণ আপনি মানুষকে কথা দিয়েছেন, আপনি ভোট নিয়েছেন। তো ভারত আসলে প্রফেশনাল আচরণ করছে। ভারত এখানে এসেছে, প্রথমত দেখেন এটা একটা কূটনৈতিক শিষ্টাচার। বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তারা এই অন্ত্যেষ্টিক্রিয়া অংশ নিয়েছেন, জানাজাতে অংশ নিয়েছেন। তারপরে তারা কি করেছেন, আরেকটি শিষ্টাচার দেখিয়েছেন, তারা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছেন এবং জয়শঙ্কর নিজে অগ্রগামী হয়ে কাজটা করেছেন প্রোঅ্যাক্টিভলি। তাতে করে তারা একটা বার্তা দিয়েছেন যে ভারত বড় হলেও তাদের এক ধরনের সৌহার্দ্য বা বন্ধুত্বের প্রতি তাদের একটা কমিটমেন্ট আছে। এটা কিন্তু বেশ ভালো একটা হেডলাইন পেয়ে গিয়েছে, উনি কিন্তু জিনিসটাকে নিয়ে নিলেন সুবিধাটা। দেখেন, 42টির বেশি দেশের লোক এই জানাজা অংশ নিয়েছে, কিন্তু আলোচনায় চলে আসলো ভারত। এটা কিন্তু এক ধরনের প্রফেশনালিজম, এবং উনি যেন একটা নিয়ে নিলেন মিডিয়ার অ্যাটেনশনটা, এটা কিন্তু একটা প্রফেশনালিজম। তৃতীয়ত তিনি কি করেছেন, তিনি কিছু বার্তা পৌঁছে দিয়েছেন। এই বার্তার ভেতরে আমার ধারণা যে প্রফেশনাল বার্তাই থাকবে, যে ভবিষ্যতে যেই সরকার গঠন করুক ভারত তার সঙ্গে কাজ করতে চায়, কারণ এইটাই কিন্তু কূটনৈতিক আলোচনা। এর বাইরে কিন্তু কিচ্ছু না। বাংলাদেশও যদি একটা বড় রাষ্ট্র হতো, ভারতকে চিঠি দিত, তাহলে একইভাবেই দিত যে বাংলাদেশ ভারতের সাথে কাজ করতে চায়। কারণ ব্যবসা বাণিজ্য অন্যান্য বহু ভাবে আমাদের তো এই উপমহাদেশীয় দেশগুলির সাথে সংযুক্তি আছে, এবং ভারত এবং পাকিস্তানের সাথে মালদ্বীপের সাথে আমাদের ভালো সংযুক্তি আছে। মালদ্বীপে আমাদের লোকজন কাজ করতে যায়। ইনফ্যাক্ট আমরা মালদ্বীপ দিয়ে উপকৃত হই, নেপাল দিয়ে উপকৃত হই। নেপাল থেকে প্রচুর ছেলে মেয়ে আমাদের এখানে পড়াশোনা করতে আসে, তারা আমাদেরকে পয়সা দেয়। নেপাল থেকে মানুষ চিকিৎসার জন্য বাংলাদেশে আসে, এবং নেপালের ডাক্তার বলেন, নেপালের ডেন্টিস্ট বলেন, ডেন্টাল সার্জনস, এরা অনেক আছে বাংলাদেশে। এরপরে যদি আপনি চিন্তা করেন, ভারতের সাথে তো আমাদের অবশ্যই বাণিজ্য ঘাটতি আছে রীতিমতো, আমরা প্রচুর আমদানি করি, পাকিস্তানের সাথেও তাই। তো পাকিস্তান এবং ভারতের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক আছে। তাই আমার কাছে মনে হচ্ছে এটাও একটা কূটনৈতিক কাজ তিনি করেছেন, সকলের সঙ্গে আমার ধরনের একটা বার্তা দিয়েছেন, ভেতরে কি আছে জানি না। এবং তিনি আরো একটা কাজ করেছেন, তিনি এটা প্রমাণ করে দিয়েছেন যে এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা দীর্ঘ আলোচনা আগ্রহী না, অর্থাৎ তারা নির্বাচন চাইছেন। কারণ যদি দীর্ঘ আলোচনা আগ্রহী থাকতেন তাহলে তারা কি করতেন, অন্তর্বর্তী সরকারের সাথে গিয়ে দেখা করে একটা মিটিং টিটিং কিছু একটা করতেন। কিন্তু সেই রকম সিরিয়াস কোনো মিটিং তারা করেন নাই, পররাষ্ট্রের সাথেও না, প্রধান উপদেষ্টার সাথেও না, অথবা হয়তো মিটিং চেয়েছিলেন পান নাই, হোয়াট এভার। কিন্তু তারা এটা বুঝিয়ে দিয়েছেন যে ভবিষ্যতে তারা যাদের সাথে আলাপ করতে চান তাদের সঙ্গে তারা আলাপ করেছেন। তার মানে হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে তারা ভবিষ্যতের নেতাদের সঙ্গে তাদের সম্পর্কটা ঝালাই করতে চান। এখন ভারত বিরোধিতা অথবা আধিপত্যবাদের বিরোধিতা যে বাংলাদেশে হচ্ছে এবং হবে, এটা তো পরিষ্কার। এই আধিপত্যবাদ বিরোধিতা কিন্তু একেবারে স্বাধীনতা যুদ্ধের পর পরে ছিল, এবং হুম, আমরা দেখেছি মৌলানা ভাসানী লং মার্চ করেছিলেন, ভারতের বিরুদ্ধে একটা বিরাট ক্যাম্পেইন ছিল। এবং আমরা যখন ছোট তখনও দেখেছি যে একদল লোক আছেন তারা ভারতের কিছুই পছন্দ করেন না, একদল লোক আছেন তারা পাকিস্তানের কিছুই পছন্দ করেন না। এবার উল্টোটাও আছেন, একদল লোক পাকিস্তানকে ভাবেন যে তাদের গন্তব্য, তাদের তীর্থযাত্রার স্থান, আর কিছু লোক ভারতকে ভাবেন তাদের তীর্থযাত্রার স্থান। অর্থাৎ দুইটা এক্সট্রিম আছে, ঘৃণার এক্সট্রিম এবং ভালোবাসার এক্সট্রিম। তো এই হুম, হুম, এক্সট্রিমের মাঝখানে আমি মনে করি যে ভারতের সামনের দিনে লক্ষ্য হওয়া উচিত এই আধিপত্যবাদের যে একটা তাদের অভিযোগ আছে সেটাকে মিনিমাইজ করা, এবং বন্ধুত্বের যে বিষয়টি সেটিকে বাংলাদেশের মনে, মানুষের মনে স্থাপন করার চেষ্টা করা। পাশাপাশি তাদের আরো একটি বিষয় আমি মনে করি যে বাংলাদেশেরও দরকার রয়েছে। বাংলাদেশ যে ভারতের প্রতি কোনো ধরনের হুমকি তৈরি করছে না,
এই জিনিসটা বাংলাদেশকে বোঝাতে হবে। আপনি অন্যভাবে ভুলে যান, মনে করেন আপনি একটা শক্তিশালী লোকের পিছন থেকে চুল ধরে টানছেন, তো হুম, এই বারবার পিছন থেকে চুল ধরে টানাটানি করলে হঠাৎ সে ঘুরে একটা থাপ্পড় দিয়ে বসবে। এটা তো বাংলাদেশে কোনো প্রয়োজন নাই। যদি সত্যি শক্তি থাকে বা থাকতো তাহলে ঠিক মতো করেন। কিন্তু এই যে আবল তাবল বক্তৃতা দেওয়া, পাহাড়ের ইউরেনিয়াম ঢেলে দেওয়া, কিংবা পাহাড় থেকে ইউরেনিয়াম নিয়ে সোজা করে দেওয়া কাউকে, তারপরে হচ্ছে মুরগির গলা নিয়ে মানে রীতিমতো মুরগি বিশেষজ্ঞ হয়ে যাওয়া, তারপরে সাত বোন, সেভেন সিস্টার্স, এই কথা বলে এই আজকালের মধ্যে আমরা এই করব সেই করব, এগুলা বলা, এগুলো হচ্ছে উৎপাত, এগুলা রাজনৈতিক হঠকারিতা। এইসব হঠকারী বক্তব্য থেকে সরে এসে এই লোকগুলির উচিত প্রকৃত কূটনৈতিক বক্তব্য দেওয়া। সামনের দিনে দেশ চালাতে চাইবেন, আর সাধারণ মানুষের মতো গিয়ে রাস্তায় চায়ের দোকানে যেসব আলাপ হয় সেগুলা দিয়ে বক্তৃতা দিবেন, এটা ঠিক না। হ্যাঁ, যে কাজ করার ক্ষমতা নাই সেই কাজ করে ফেলবো বলে হুমকি দেওয়া কোনো মানে হয় না। এইটা হচ্ছে ওই রকম আর কি, যে আমাকে ছাইরা দে, আমাকে ছাইরা দে বলে কিছু লোক কিন্তু ঝগড়ার মধ্যে আসলে ওকে কেউ ধরে রাখে নাই, ও একাই বলে আমাকে ছাইরা দে। তো এই আমাকে ছাইরা দে করার মতো করার কোনো দরকার নাই। যদি সত্যি মনে করেন পারবেন, আপনাকে ধরে রাখতে যান না, গিয়ে করে দেখান। কিন্তু এইগুলা বলে বলে তারা যেটা করেছেন, পরিবেশ নষ্ট করছেন। এবং রাইট। এইটা আমার কাছে মনে হয় যে আমার মনে হয় যে এটা এগুলার থেকে ভারত এবার যেটা করেছে, স্পষ্ট সিগন্যাল দিয়েছে যে আমরা নির্বাচিত সরকারের সাথে আলাপ করতে আগ্রহী। পাকিস্তানও কিন্তু প্রায় অনেকটা তাই করেছে। সাত বোনকে বিচ্ছিন্ন করতে যে নিজেদের বোনগুলি তো চলে গেল। আর কিন্তু আর এরা আহ, বন্যা ভাই, এই নামটা কে দিয়েছে বলেন তো? আমি জানি মানে, না। হ্যাঁ, এটা একটা নাম, এটা একটা নাম দিয়েছে তারা, মানে কি, এটা কোনো অর্থ নাই। আর এরা যদি সত্যি এরকম ভাগাভাগি করতে চাইতো তাহলে মনে করেন এত বছর এদেরকে কেউ আটকে রাখতে পারতো? একেবারে শেষ প্রান্তে আপনার কাছে যেটা জানতে চাওয়া, যে আহ, ভারতের একটা রাজনীতির একটা প্রভাব তো আছে, সেটা বোঝাই গেল। তো জামাত ইসলামীও আধিপত্যবাদ বিরোধী দিল্লি না ঢাকা তার কর্মীরা করছিল। এর মধ্যে রয়টার্স এর মাধ্যমে দেখা যাচ্ছে যে ভারতের কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন, দেখা করেছেন ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে, এবং তাদের অনুরোধে আহ, জামাতের পক্ষ থেকে সেটা প্রকাশ করা হয়নি। এটা আহ, মানে নিশ্চয়ই দেখেছেন। একসময় জি এম কাদেরও একই কথা বলেছিল যে তারা মানে অনুমতি না দিলে আহ, বলা যাবে না যে কি কথা হয়েছে। কিভাবে দেখছেন? এই জিনিসটা আমার কাছে স্ববিরোধী মনে হয়েছে। একদিকে যেমন তারা সবসময় ভারতের সঙ্গে যে কোনো আলাপ গোপন রাখার বিরুদ্ধে কথা বলেন, চুক্তি করলে বলেন যে গোপন চুক্তি, গোপন চুক্তি ভালো না। ভারতের সঙ্গে কেউ যদি সবার সামনে আলাপ করে তারপরেও তারা তাদের উষ্মা প্রকাশ করেন। অন্যদিকে ভারতীয়দের প্রতিনিধি তার সঙ্গে অসুস্থতাকালীন দেখা করতে এসেছিলেন, সেই দেখার বিষয়টিকে তিনি গোপন রেখে দিয়েছিলেন এতদিন। এটা নাকি ভারতের অনুরোধেই করেছেন, তার মানে তো তারা ভারতের অনুরোধ রাখেন, ভারত কিছু বললে শোনেন আর কি। এটাই আমার কাছে মনে হয়েছে। তো সবাই আসলে একটা কাজ করে কিন্তু দোষ হয় নাকি বোয়াল মাছের। তো সমস্যাটা ওইরকম হয়েছে আর কি, তাই না? এটাই ভারতের কথা দেখা সবাই যায়। শুনে, কিন্তু দোষটা শুধু বোয়াল মাছের হয় আর কি। তো এটা বোঝা গেল যে ভারত এটা গোপন রাখতে বলেছে। অসুস্থতার সময় দেখা করতে এসেছে, এটা গোপন রাখার কি আছে? আপনি হরলিক্স, মাল্টো, কি কি জানি আছে না, হাতে করে নিয়ে আসে ফলমূল। ভারতে তো ফলমূল অনেক ভালো হয়, তাই না? কাজু বাদাম হয়, আখরোট কিশমিশ, ভারতে ফলের অভাব নাই। তো আঙ্গুর কিশমিশ আখরোট বাদাম নিয়ে কেউ দেখা করতে এসছে, এটা গোপন রাখতে হলো কেন? নিশ্চয়ই তার মানে আলোচনায় গোপন রাখার মতো কোনো ব্যাপার ছিল, না হলে গোপন রাখার কি আছে?